আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তারাও বিশ্বাস করেন যে শেখ হাসিনা যখন ফিরবেন তখন তিনি একজন হিরো হিসাবে, একজন নায়ক হিসাবেই ফিরবেন। ব্রিটেনের শীর্ষস্থানীয় পত্রিকা গার্ডিয়ানের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিবেদক হানা এলিস প্যাটারসন কলকাতা ঘুরে এসে আওয়ামী লীগ সম্পর্কে একটা প্রতিবেদন লিখেছেন, যেখানে তিনি স্পষ্টত বলেছেন যে কলকাতায় বসে, ভারতে বসে আওয়ামী লীগের নেতারা বাংলাদেশের রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হচ্ছেন। তিনি বলছেন তারা সেখানে মূলত বাংলাদেশে ফিরবার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছেন। তারা বাংলাদেশে খুব শিগগিরই ফিরবেন। শুধুমাত্র সে ব্যাপারে আত্মবিশ্বাসী তাই নয়, আওয়ামী লীগের নেতারা আত্মবিশ্বাসী যে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন নায়কের মর্যাদায়। শি উইল স্টিল রিটার্ন অ্যাজ আ হিরো। তিনি নায়কোচিত সম্বর্ধনা পেয়েই বাংলাদেশে ফিরবেন। কলকাতায় গিয়ে হানা এলিস প্যাটারসন দেখা করেছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সঙ্গে। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিমের উদ্ধৃতিও আছে তার এই প্রতিবেদনে। হানা এলিস প্যাটারসন তার প্রতিবেদনটা শুরু করেছেন এভাবে যে যখন আওয়ামী লীগ নেতৃবৃন্দকে অপরাধী এবং পলাতক হিসেবে তাদের নিজ দেশ বাংলাদেশে চিহ্নিত করা হয়, তখন আওয়ামী লীগের এই নেতৃবৃন্দ ভারতে বসে অবাধেই তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন। কলকাতার ফুড কোর্টে ভিড়ের মধ্যে চা নাস্তা খেতে খেতে মূলত কত দ্রুত কিভাবে তারা বাংলাদেশে ফিরতে পারেন এই পরিকল্পনা বা এই ছকে কষছেন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গার্ডিয়ানের এই প্রতিবেদনে প্রথমবারের মতো একটা সংখ্যা পেলাম যে আওয়ামী লীগের কতজন বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহের কতজন নেতা কলকাতাতে এখন বাস করছেন, নির্বাসিত আছেন। গার্ডিয়ান লিখছে অন্তত 600 জন আওয়ামী লীগ নেতা কলকাতায় এখন নির্বাসনে আছেন। গার্ডিয়ান বলছে যে 2024-এর 5ই আগস্ট যখন গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয় এবং ক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যেতে থাকেন এবং শেখ হাসিনাকে তার বাসভবন ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়, তখন একদিকে মামলা হামলা, অন্যদিকে ক্ষুব্ধ জনতার আক্রমণের ভয়, এই সব মিলিয়ে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদেরকে দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল। এবং কলকাতা সে সময় যেহেতু বাংলাদেশের একেবারে সীমান্তবর্তী শহর, সীমান্ত সংলগ্ন শহর হিসেবে অভিহিত করছে গার্ডিয়ান, সে কারণে সেখানে সবচেয়ে বেশি আওয়ামী লীগের নেতাদেরকে এখন দেখা যাচ্ছে যারা সেখানে আত্মগোপনে আছেন। ভারত কার্যতই আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জন্য একটা লাইফলাইন হয়ে উঠেছে, জীবন রেখা হয়ে উঠেছে বলে উল্লেখ করছেন গার্ডিয়ানের এই দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিবেদক হানা এলিস প্যাটারসন। তিনি বলছেন দলীয় এবং সাংগঠনিক কর্মকাণ্ড টিকিয়ে রাখার ক্ষেত্রে ভারতই হয়ে উঠেছে মূল কেন্দ্র। গত বছরের মে মাসে, 24-এর মে মাসে যখন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলো এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে ব্যাপক পরিমাণ মামলা দায়ের করা হলো হত্যাকাণ্ডের অভিযোগে, দুর্নীতি সহ একাধিক অভিযোগে, এবং 12ই ফেব্রুয়ারির নির্বাচনে, মানে আসন্ন নির্বাচনেও আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হবে না, আওয়ামী লীগকে কোনো রকম নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, এই সিদ্ধান্ত নিয়ে ফেলা হলো। এবং শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করে মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হলো। তখনও ভারতই সেই কেন্দ্র হয়ে উঠেছে যেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের রাজনৈতিকভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার সম্পূর্ণ পরিকল্পনা করছেন। এখানে গার্ডিয়ান প্রতিবেদক দিল্লি যান নাই, কাজে গার্ডিয়ান প্রতিবেদকের শেখ হাসিনার সাক্ষাৎ প্রার্থনা করেছিলেন কিনা বোঝা যাচ্ছে না। দিল্লিতে কিভাবে কার্যক্রম চলছে সে বিষয়ে তিনি আওয়ামী লীগের নেতাদের মুখেই কলকাতায় শুনে লিখছেন বলে ধারণা করি। সেখানে তিনি বলছেন যে দিল্লিতে অত্যন্ত সুরক্ষিত একটি বাসভবনে শেখ হাসিনা প্রায় গত 1 বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগের সাবেক এমপি, শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন এবং
সেই বাসভবনে বসে মানে ভারত সরকারের সম্পূর্ণ সমর্থনে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের সঙ্গে বাংলাদেশ থেকে শুরু করে সারা পৃথিবীতে যোগাযোগ রাখছেন। সারা দিনের বেশিরভাগটা সময় ঘন্টার পর ঘন্টা ধরে তিনি নানা বৈঠকে অথবা নানা টেলিফোন কলে নেতা কর্মীদের সঙ্গে সংযুক্ত থাকছেন। সাদ্দাম হোসেন যিনি কিনা ছাত্রলীগের সভাপতি, গার্ডিয়ান মনে করাচ্ছে যে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হয়েছে, সেই ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সাক্ষাৎ পেয়েছিলেন এমন কথা উল্লেখ করে গার্ডিয়ান বলছে যে সাদ্দাম হোসেন গার্ডিয়ানকে জানিয়েছেন যে তাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে থাকা তাদের কর্মী, নেতা, তৃণমূল নেতৃত্ব এমনকি বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ গড়ে তুলেছেন। সাদ্দাম হোসেন গার্ডিয়ানকে বলেছেন তিনি দলকে আগামী সংগ্রামের জন্য, আপকামিং স্ট্রাগলের জন্য সম্পূর্ণ প্রস্তুত করেছেন। এবং সাদ্দাম হোসেন বলছেন যে কখনো কখনো শেখ হাসিনা দিনে 15-16 ঘন্টা ফোন এবং মিটিংয়ে থাকেন। সাদ্দামের ভাষায় আমাদের নেত্রী অত্যন্ত আশাবাদী যে তিনি বাংলাদেশে ফিরে যাবেন এবং আমরা বিশ্বাস করি, সাদ্দাম বলছেন তারাও বিশ্বাস করেন যে শেখ হাসিনা যখন ফিরবেন তখন তিনি একজন হিরো হিসাবে, একজন নায়ক হিসাবেই ফিরবেন। গার্ডিয়ান বলছে যে আওয়ামী লীগ 12 ফেব্রুয়ারির যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনটি কোনো রকম রাজনৈতিক গণতান্ত্রিক বৈধতা পাবে না, কারণ সেখানে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হচ্ছে না। এই দাবি করে ইউনূসকে ডেভিল আখ্যা দিচ্ছে, মানে শয়তান আখ্যা দিয়ে বলছে যে ইউনূস শেখ হাসিনার ওপর এক রকমের ব্যক্তিগত প্রতিশোধ নিচ্ছেন। গার্ডিয়ান বলছে ইউনূস এই অভিযোগ নাকচ করেছেন। জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে কথা হয়েছে গার্ডিয়ান পত্রিকার, যিনি আওয়ামী লীগের একজন সাবেক মন্ত্রী এবং শীর্ষস্থানীয় নেতা ছিলেন। তিনি বলেছেন তারা তাদের কর্মীদেরকে এবং বাংলাদেশে থাকা সকল নেতা কর্মী সমর্থককে নির্দেশনা দিয়েছেন যে কোনোভাবেই যাতে ওই শ্যাম প্রসেসে, ভুয়া নির্বাচনের প্রসেসে কোনোভাবে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী সমর্থক অংশ না নেন এবং তারা যাতে সেই নির্বাচনের সকল কিছু বর্জন করেন, ভোট দিতে যাওয়া বর্জন করেন, প্রচারণা কার্যক্রম বর্জন করেন, সকল প্রক্রিয়া বর্জন করেন। এবং গার্ডিয়ান তখন বলছে যে যদিও আওয়ামী লীগের যারা সমালোচনাকারী তারা আওয়ামী লীগ এই যে এখন অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে, গণতন্ত্রের কথা বলছে, মানবাধিকারের কথা বলছে, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছে, এগুলোকে তারা অনেকেই বলছে যে শেখ হাসিনার আমলেও সেগুলো রক্ষিত হয়নি। কিন্তু গার্ডিয়ান এখানে গুরুত্বের সঙ্গে উল্লেখ করছে ইউনূসের অন্তর্বর্তী সরকারও সমালোচনার বাইরে নয়। সাংবাদিকদের বিরুদ্ধে ইউনূস আমলে সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার, মত প্রকাশের স্বাধীনতা ও সংখ্যালঘু অধিকার রক্ষা করতে ব্যর্থতা এবং আইন শৃঙ্খলার গুরুতর অবনতির অভিযোগ উঠেছে। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, গার্ডিয়ান লিখছে সেটিও আন্তর্জাতিক মান মানেনি, সে অভিযোগে সমালোচিত হচ্ছে। প্রতিশোধের নামে দেশ জুড়ে যে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে, আওয়ামী লীগ দাবি করেছে তাতে তাদের শত শত কর্মী হামলার শিকার হয়েছেন, নিহত হয়েছেন এবং মাসের পর মাস জামিন ছাড়া কারাবন্দী রয়েছেন। অনেকেই এখনো আত্মগোপনে পালিয়ে পালিয়ে থাকছেন। গার্ডিয়ানকে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, আমরা কলকাতায় আছি জেলের ভয় না, আমরা জানি দেশে ফিরলে আমাদের মেরে ফেলা হবে। গার্ডিয়ান এই যে আওয়ামী লীগের নেতারা কোন পরিস্থিতিতে গিয়ে কলকাতায় আছেন বা ভারতে আছেন এবং কোন পরিস্থিতিতে গিয়ে তারা ভারতে রাজনৈতিক কার্যক্রম চালাতে বাধ্য হচ্ছেন সেটা পরিষ্কারভাবে এই প্রতিবেদনে তুলে ধরেছে। কিন্তু গার্ডিয়ান একটা ভূরাজনৈতিক টানাপোড়েনের চিত্র তুলে এনেছে। গার্ডিয়ান বলছে যে এই যে ভারত হয়ে উঠেছে মূল কেন্দ্র, যেই রাজনৈতিক দলটিকে অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করেছে,
যেই সাবেক প্রধানমন্ত্রীকে অন্তর্বর্তী সরকারের আমলে বিচারের মুখোমুখি করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তারা যে বাংলাদেশ সরকারের প্রত্যর্পণের আহ্বানে, মানে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে বিচারের মুখোমুখি করার আহ্বানে কোনো সাড়া না দিয়ে শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয় দিয়েছেন এবং রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সম্পূর্ণ স্বাধীনতা দিচ্ছেন, এটা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে অস্বস্তিকর করে তুলেছে। এর ভূরাজনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে, জিও পলিটিক্যাল একটা টেনশন সৃষ্টি হয়েছে বলে গার্ডিয়ান লিখছে, শেখ হাসিনা যখন 23শে জানুয়ারি দিল্লিতে প্রকাশ্য সভায় এসে বক্তব্য রেখেছেন অডিও বার্তার মাধ্যমে, তারপর এই টানাপোড়েন একরকমের তুঙ্গে উঠেছে। দিল্লিতে ওই সভায় বক্তব্য রাখাকে গার্ডিয়ান জনসমাবেশে তার প্রথম প্রকাশ্য ভাষণ, শেখ হাসিনার প্রথম প্রকাশ্য ভাষণ হিসেবে উল্লেখ করেছে এবং সেই ভাষণে তিনি যে নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন, ইউনূসকে জোর করে ক্ষমতা দখলকারী বলে অভিযোগ করেছেন এবং বাংলাদেশকে একটা রক্তে ভেজা রাষ্ট্র, ব্লাড সোকড কান্ট্রি হিসেবে অভিহিত করেছেন, এগুলো উল্লেখ করে গার্ডিয়ান বলেছেন এতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্রভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা বলেছে এই যে ভারত সরকার এই শেখ হাসিনাকে যে বক্তৃতা রাখতে দিয়েছে জনসমাবেশে, এটা বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি স্পষ্ট অবমাননা। তবে গার্ডিয়ান বলছে ভারত সরকার এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। গার্ডিয়ানের এছাড়াও কথা হয়েছিল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক এমপি AFM বাহাউদ্দিন নাসিমের সঙ্গে। বাহাউদ্দিন নাসিম গার্ডিয়ান প্রতিবেদককে বলেছেন যে তারা 2024-এর জুলাই আগস্ট আন্দোলনটাকে কোনো স্বতঃস্ফূর্ত বিপ্লব বলে মনে করেন না। তারা মনে করেন ওটা তাদের গণতান্ত্রিক সরকার উৎখাতের জন্য একটা সন্ত্রাসী দখলদারিত্ব ছিল এবং তিনি বলেছেন মানে যে মানবতা বিরোধী এবং যে হত্যার অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে সেটাকে বাহাউদ্দিন নাসিম গার্ডিয়ান প্রতিবেদকের সামনে হেসে বোগাস বোগাস বোগাস, ভুয়া 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 বলে অভিহিত করেছেন। গার্ডিয়ান বলছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ খুব শিগগিরই বাংলাদেশে ফিরে যাওয়ার ব্যাপারে আশাবাদী, কারণ তারা মনে করছে আগামী নির্বাচনটা যদি আওয়ামী লীগ ছাড়া হয়ে যায় তাহলে যেই সরকার ক্ষমতায় আসবে, যে দল ক্ষমতায় আসবে, তারা যেহেতু কিছুতেই বাংলাদেশে শান্তি স্থিতিশীলতা দিতে পারবে না, তখন জনগণের দাবির মাধ্যমে, আসন্ন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশের রাজনৈতিক প্রত্যাবর্তন ঘটবে। আওয়ামী লীগ নেতৃবৃন্দ একেবারে শীর্ষ নেতা শেখ হাসিনা থেকে শুরু করে নির্বাসিত নেতারা ভারতে বসে বাংলাদেশে ফেরার সেই ছকই কষছেন বলে লিখেছে গার্ডিয়ান পত্রিকা। ইউনূস সরকার ক্ষমতা দখলের পর যে আত্মবিশ্বাসী ভাষা ব্যবহার করেছিল সেটার মূল কথা ছিল একটাই, তিনি আন্তর্জাতিক মাঠের খেলোয়াড়, তাই বাংলাদেশকে কারো দরজায় যেতে হবে না, সবাই বাংলাদেশের দরজায় আসবে। কথাটা শোনাতে বড়, কিন্তু অর্থনীতি তো বক্তৃতা দিয়ে চলে না। বাস্তবতা হলো গত 17 মাসে নতুন বিদেশি বিনিয়োগের ঢল তো দূরের কথা, বরং ঝুঁকি বুঝে বহু বিদেশি কোম্পানি চলে গেছে বাংলাদেশ থেকে। আর যে খাতটা বাংলাদেশের অর্থনীতিকে টেনে রেখেছিল, রিজার্ভকে শ্বাস দিয়েছিল, ব্যাংকিং সিস্টেমকে ভাসিয়ে রেখেছিল, গ্রাম থেকে শহর পর্যন্ত পরিবারের রান্নাঘর চালাচ্ছিল, সেই তৈরি পোশাক এবং টেক্সটাইল চেইন এখন টালমাটাল নয়, একটা ভয়াবহ অবস্থার মধ্যে গিয়ে পড়েছে তারা। বাংলাদেশের এই সংকটের পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী নীতিগত ব্যর্থতা। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সাথে ইউরোপীয় ইউনিয়নের ঠিক এই ধরনের একটি মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা চলছিল, কিন্তু গত আগস্টে সরকার পতনের পর সেই আলোচনা থেমে গেছে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত স্পষ্ট করে বলেছেন বাংলাদেশের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো লিখিত প্রস্তাব পাঠানো হয়নি, অর্থাৎ ইউনূস সরকার এই গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। অথচ ইউরোপীয় ইউনিয়ন ভারতের সঙ্গে যে চুক্তিটি সই করেছে সেটি আসলে বাংলাদেশের সঙ্গে, শেখ হাসিনা সরকারের সঙ্গে হওয়ার কথা ছিল। বাংলাদেশের অর্থনীতির আকাশ থেকে যে কালো মেঘ সরছে না তা এখন আর
কেবল আশঙ্কার পর্যায়ে নেই, তা রীতিমতো বজ্রপাতের মতো আঘাত হানতে শুরু করেছে। বর্তমান অবৈধ ইউনূস সরকার ক্ষমতা দখল করার পর গত 17 মাসে জাতিকে যে স্বপ্ন দেখিয়েছিল তার সঙ্গে বাস্তবতার ফারাক যোজন যোজন। ডক্টর ইউনূস নিজেকে আন্তর্জাতিক মাস্টারমাইন্ড বা বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করেছিলেন, হায়ার করেছিলেন লুৎফে সিদ্দিকী, আশিক চৌধুরীর মতো তরুণ লাফাড়ু বিমান বালকদেরকে। বলা হয়েছিল তার ব্যক্তিগত ইমেজ এবং এই সব লাফাড়ু বালকেরা বিদেশ থেকে বাংলাদেশে সমস্ত বিনিয়োগ নিয়ে আসবেন, কাউকে আর দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না। কিন্তু নিষ্ঠুর বাস্তবতা হলো গত 1.5 বছরে নতুন কোনো বিদেশি বিনিয়োগ তো আসেইনি, বরং চলমান অস্থিতিশীলতা এবং নীতিহীনতার কারণে বহু বিদেশি কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে ভিয়েতনাম বা ভারতের দিকে পা বাড়িয়েছে। অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত তৈরি পোশাক শিল্প বা রেডিমেড গার্মেন্টস এখন কার্যত লাইফ সাপোর্টে। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ভারতের সঙ্গে যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ স্বাক্ষর করেছে তা বাংলাদেশের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার শামিল। অথচ কথা ছিল ইউরোপের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আরো গভীর হবে, কিন্তু বাস্তবে দেখা গেল যে চুক্তিটি বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য জরুরি ছিল, যেটি ঠিক সেই চুক্তিটি ইউরোপীয় ইউনিয়ন করলো ভারতের সঙ্গে। এর ফলে বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যৎ এখন এক অতল গহ্বরের মুখে। পরিস্থিতি কতটা ভয়াবহ তার প্রমাণ মেলে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বা বিটিএমএ সাম্প্রতিক একটি ঘোষণা দিয়েছে। আগামী 1 ফেব্রুয়ারি থেকে দেশের সব টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলের কণ্ঠে ছিল গভীর হাহাকার। তিনি স্পষ্ট জানিয়েছেন তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ব্যাংক ঋণ পরিশোধের সক্ষমতা হারিয়ে অধিকাংশ মালিক এখন দেউলিয়া হওয়ার পথে। গত 1-1.5 বছরে তাদের ব্যবসায়িক পুঁজি অর্ধেকেরও বেশি নেমে গেছে। এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কারখানার সব সম্পত্তি বিক্রি করে দিলেও ব্যাংকের দেনা শোধ করা সম্ভব হবে না। এই যখন অভ্যন্তরীণ শিল্পের অবস্থা, তখন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে বড় দুঃসংবাদ। ইউরোপীয় ইউনিয়ন ভারতের সঙ্গে যে একটি এফটিএ স্বাক্ষর করেছে তা আগামী বছর থেকে কার্যকর হবে। এর ফলে ইউরোপের বাজারে ভারতের তৈরি পোশাক সহ সব পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে। বর্তমানে ভারতীয় পণ্যের উপর 12 থেকে 15% শুল্ক আরোপিত আছে, যা এই চুক্তির ফলে শূন্যে নেমে আসবে। অন্যদিকে বাংলাদেশ যখন 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবে, তখন বাংলাদেশের পণ্যের উপর উল্টো 12 থেকে 15% শুল্ক আরোপিত হবে। অর্থাৎ একই বাজারে একই পণ্য রপ্তানি করতে গিয়ে ভারতকে কোনো কর দিতে হবে না, অথচ বাংলাদেশকে গুনতে হবে 12 থেকে 15% শুল্ক। বিশ্ব বাণিজ্যের এই তীব্র প্রতিযোগিতার বাজারে যেখানে মাত্র 1-2 সেন্টের ব্যবধানে ক্রেতারা পণ্য কেনার অর্ডার এক দেশ থেকে অন্য দেশে সরিয়ে নেয়, সেখানে 15% শুল্কের ব্যবধান বাংলাদেশের পোশাক শিল্পকে ধসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ভারতের সঙ্গে ইউরোপের এই চুক্তির ফলে ধারণা করা হচ্ছে ভারতের বস্ত্র এবং পোশাক রপ্তানি বর্তমানের $7 বিলিয়ন থেকে বেড়ে $40 বিলিয়ন পৌঁছাবে। ভারত এমনিতেই কাঁচামাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। তাদের নিজস্ব তুলা আছে, সুতা আছে, সস্তা বিদ্যুৎ এবং জ্বালানি আছে, উন্নত প্রযুক্তির মেশিনারিজ আছে। এর বিপরীতে বাংলাদেশকে তুলা এবং সুতার জন্য অন্য দেশের উপর নির্ভর করতে হয়। লজ্জাজনক বিষয় হলো বাংলাদেশ বছরে যে পরিমাণ সুতা আমদানি করে তার 40% আসলে ভারত থেকে আসে। অর্থাৎ আমরা ভারতের কাঁচামাল কিনে পোশাক বানিয়ে তাদের সঙ্গেই প্রতিযোগিতায় নামি। এখন ভারত যখন ইউরোপের শুল্কমুক্ত সুবিধা পাবে, তখন তারা বাংলাদেশের চেয়ে অনেক কম দামে পোশাক সরবরাহ করতে পারবে। জার্মান ভিত্তিক ব্র্যান্ডগুলো এখনই ইঙ্গিত দিয়েছে যে এফটিএ কার্যকর হলে তারা বাংলাদেশ ছেড়ে ভারতের দিকে ঝুঁকবে। এই যখন পরিস্থিতি, তখন বাংলাদেশের বর্তমান সরকার কি করছে? তারা ব্যস্ত পার্টনারশিপ কোঅপারেশন এগ্রিমেন্ট বা পিসিএ নিয়ে, যা মূলত একটি রাজনৈতিক দলিলাদি। এতে গণতন্ত্র, মানবাধিকার আর সুশাসনের বুলিয়া ওড়ানো হয়েছে, কিন্তু বাণিজ্যের বা শুল্কমুক্ত সুবিধার কোনো কার্যকর গ্যারান্টি নেই। অথচ ভারতের মোদী সরকার চতুরতার সঙ্গে ঠিকই তাদের অর্থনীতির স্বার্থে এফটিএ নিশ্চিত করে ফেলেছে। ইউনূস সরকার ইউরোপের সঙ্গে তো বটেই, অন্য কোনো বড় অর্থনীতির সঙ্গেও এফটিএ নিয়ে কার্যকর কোনো আলোচনা শুরু করতে পারেনি। ভিয়েতনাম যেখানে ইতিমধ্যে 40টি দেশের সঙ্গে এফটিএ করে ফেলেছে, সেখানে বাংলাদেশ এখনো আমলাতান্ত্রিক জটিলতা আর রাজনৈতিক পালাবদলের নেশায় মত্ত ফ্যাসিবাদ ছড়াচ্ছে বাংলাদেশ থেকে। ফ্যাসিবাদ ফ্যাসিবাদ ফ্যাসিবাদ। দেশের অভ্যন্তরীণ টেক্সটাইল খাতের ধস নামার পেছনে সরকারের নীতিগত ব্যর্থতা সবচেয়ে বেশি দায়ী। স্থানীয় শিল্প সুরক্ষার নামে এক অদ্ভুত খেলা খেলেছে সরকার।
সুতা আমদানিতে বন্ড সুবিধা থাকা বা না থাকা নিয়ে বিজিএমইএ, বিকেএমইএ বা বিটিএম এর মধ্যে যে দ্বান্দ্বিক পরিস্থিতি তৈরি হয়েছে তা নিরসনে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় একবার বন্ড সুবিধা বাতিলের সুপারিশ করে, আবার চাপের মুখে পিছু হটে। এই নীতিহীনতার সুযোগে একটি চক্র বন্ড সুবিধায় শুল্কমুক্ত সুতা এনে কালোবাজারে বিক্রি করছে, আর দেশীয় স্পিনিং মিলগুলো অসম প্রতিযোগিতায় বন্ধ হতে চলেছে। যদি 1 ফেব্রুয়ারি থেকে সত্যি টেক্সটাইল মিলগুলো বন্ধ হয়ে যায়, তবে এর চেইন অফ ইফেক্ট হবে ধ্বংসাত্মক। এই খাতে প্রত্যক্ষভাবে কাজ করেন 25 থেকে 40 লাখ মানুষ, যার 60% নারী। পরোক্ষভাবে এই শিল্পের সঙ্গে জড়িত প্রায় 1 কোটি মানুষের জীবিকা। মিল বন্ধ হলে এই বিপুল জনগোষ্ঠী বেকার হয়ে পড়বে। পোশাক শিল্পেও দেশের মোট রপ্তানি আয়ের 85% যোগান দেয় এবং জিডিপির প্রায় 13% নিয়ন্ত্রণ করে। এই খাত স্থবির হয়ে পড়লে জিডিপি প্রবৃদ্ধি, যা শেখ হাসিনার আমলে 8.15% পৌঁছেছিল এবং বর্তমানে তা 3% নেমে এসেছে, তা 2% চলে যাবে, তাতে কোনো রকমের সন্দেহ নেই। ব্যাংকিং খাত তেমনি ধুকছে। দেশে খেলাপি ঋণের হার এখন 35%, যা দক্ষিণ পূর্ব এশিয়ায় সর্বোচ্চ। টেক্সটাইল খাতে 12 থেকে 15 হাজার কোটি টাকার ঋণ খেলাপি হলে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভে যে ধস নেমেছে তা আরো ত্বরান্বিত হবে। রপ্তানি আয় প্রতি মাসে 3 থেকে 5 বিলিয়ন ডলার কমলে রিজার্ভ শূন্যের কোঠায় ঠেকবে। তখন এলএনজি, ডিজেল, বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি কেনার ডলারটুকুও থাকবে না। ফলে লোডশেডিং বাড়বে, উৎপাদন আরো ব্যাহত হবে। একটি ভিসাস সাইকেল বা দুষ্ট চক্রে আটকা পড়ে যাবে পুরো অর্থনীতি, এবং গেছেও। অথচ বিগত সরকারের আমলে বা আওয়ামী লীগ সরকারের আমলে শিল্প খাতের প্রবৃদ্ধি ছিল 10%, যা এখন 1.4% নেমেছে। শাটডাউন কার্যকর হলে তা নেতিবাচক প্রবৃদ্ধিতে চলে যাবে। এই চরম সংকটের মুহূর্তে সরকারের মন্ত্রী এবং উপদেষ্টারা কেবল একে অন্যের উপর দোষ চাপাচ্ছেন, যাকে দাপ্তরিক ভাষায় আপনি বলবেন পিলো পাসিং বা বালিশ খেলা। কোনো কার্যকর সমাধান বা রোডম্যাপ তাদের হাতে নেই। ইউরোপের বাজারে বাংলাদেশের হিস্সা এমনিতেই কমেছে। গত বছর ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের রপ্তানি আগের বছরের চেয়ে 10 কোটি ডলার কমেছে। এর বিপরীতে চীনের পর ইউরোপের বাজারে ভারত আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। মার্কিন বাজারেও বাংলাদেশের অবস্থা সুবিধার নয়। আমেরিকার সঙ্গে ট্যারিফ কমানোর নামে যে বগল বাজানো হয়েছিল তা আসলে শুভঙ্করের ফাঁকি। 20% ট্যারিফ আরোপের আগেই সেখানে 15.5% সাধারণ শুল্ক ছিল। অর্থাৎ নামমাত্র সুবিধা পেতে গিয়ে সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে, অথচ আসল বাজার ইউরোপকে ধরে রাখার কোনো মুরদ দেখাতে পারেনি। ইউরোপীয় রাষ্ট্রদূত জানিয়েছেন, বাংলাদেশের পক্ষ থেকে এফটিএ নিয়ে কোনো লিখিত প্রস্তাবই দেওয়া হয়নি। এটি বর্তমান সরকারের কূটনৈতিক অদক্ষতা এবং ব্যর্থতার জ্বলন্ত দলিল। তারা ফ্যাসিবাদ খুঁজছে শুধু। সরকার আইএমএফ এর শর্ত মেনে রপ্তানি খাতে নগদ সহায়তা কমিয়ে দিয়েছে। এলডিসি উত্তরণের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে আছে, অথচ ভারত তার শিল্পকে নীতি সহায়তা দিয়ে সক্ষমতা বাড়াচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি এমন এক নাজুক মোড়ে দাঁড়িয়েছে যে এখান থেকে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব। নির্বাচন দিয়ে নতুন সরকার এলেও ধ্বংসস্তূপ থেকে অর্থনীতিকে টেনে তোলা কঠিন হবে, কারণ ক্রেতারা একবার মুখ ফিরিয়ে নিলে তাদের ফিরিয়ে আনা অত্যন্ত দুরূহ। ভিয়েতনাম এবং ভারতের সঙ্গে প্রতিযোগিতায় বাংলাদেশ এখন কেবল পিছিয়ে নেই, বরং ছিটকে পড়ার উপক্রম হয়েছে। যে চুক্তিটি বাংলাদেশকে বাঁচাতে পারত, সেই এফটিএ ভারত বাগিয়ে নিয়ে নিজেদের অবস্থান পাকা করে নিল, আর বাংলাদেশ পড়ে রইল ইউনূসের 000 তত্ত্বে। তথাকথিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেতৃত্ব বাংলাদেশের অর্থনীতির জন্য আশীর্বাদ না হয়ে অভিশাপে পরিণত হলো, যার মাসুল গুনতে হবে দেশের কোটি কোটি সাধারণ মানুষকে। আগামী দিনগুলোতে আমরা হয়তো দেখব বাংলাদেশের গার্মেন্টস পল্লীগুলো নীরব নিথর হয়ে পড়ে আছে, আর ভারতের শিল্পাঞ্চলগুলো কর্মচাঞ্চল্যে মুখর। দিল্লি ও ঢাকার এই ব্যবধান হবে বর্তমান সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় স্মৃতিস্তম্ভ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এই স্লোগান দিতে দিতেই আমাদের জীবনটা চলে যাবে, ভারতে গিয়ে যাবে। যে চুক্তি হওয়ার কথা ছিল শেখ হাসিনা সরকারের সঙ্গে, ইউনূসের কারণে সেটি বাতিল হয়েছে। আপনাদের এই সত্য জানিয়ে গেলাম। ভালো থাকুন সবাই।